হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে ভূতরাশি পরিমাপের প্র্যাকটিস ক্লাস 1-এ। এর আগে তোমরা অবশ্যই কনসেপ্ট ক্লাস 1 এবং মেইন বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ে আসবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে রয়েছে বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন ও মৌলিক শাখা কোনটি? প্রথম অপশনে রয়েছে রসায়ন। আমরা প্রথম ক্লাসে দেখে আসছি যে রসায়ন আসছে হলো ফিজিক্স থেকে। আমাদের তৃতীয় অপশন রয়েছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান আবার আসছে হলো রসায়ন থেকে। এবং আমাদের ঘ নম্বর অপশনে দেওয়া আছে জ্যোতির্বিদ্যা। আমরা জানি জ্যোতির্বিদ্যা হলো ফিজিক্সের একটি কি ব্রাঞ্চ অফ ফিজিক্স। আমরা প্রথম ক্লাসে কি দেখছিলাম? বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন ও মৌলিক শাখা হলো কোনটি? উত্তর হচ্ছে ফিজিক্স। তাহলে আমাদের উত্তর হবে কত? খ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অংশ নয়? ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অংশ নয়। আমরা প্রথম ক্লাসে দেখে আসছিলাম যে ক্লাসিক্যাল এবং মডার্ন ফিজিক্সের মধ্যে ডিফারেন্স আছে। ক্লাসিক্যাল ফিজিক্সে হলো বড় বস্তু নিয়ে আলোচনা করা হয়, যেমন মনে করো গ্রহ, নক্ষত্র, বা বলতে পারো যে দৃশ্যমান সকল বস্তু। আমরা এখানে দিতে পারি রকেট, আর হলো তোমার সাধারণ যে বেগ আছে সেটা, এগুলোর হলো মূলত ক্লাসিক্যাল ফিজিক্স। আর মডার্ন ফিজিক্সে হলো তোমার বেগ থাকে হলো আলোর গতির কাছাকাছি, আলোর বেগের কাছাকাছি থাকে বেগ। আর বস্তু হলো অণুপরমাণু পর্যায়ের। এটা হলো ক্লাসিক্যাল আর মডার্ন ফিজিক্সের মধ্যে ডিফারেন্স। তাহলে আমাদের প্রশ্ন বলছে ক্লাসিক্যাল ফিজিক্সের অংশ নয় কোনটি? বলবিজ্ঞান নো, এটা ক্লাসিক্যাল ফিজিক্সের অংশ। তাপগতিবিজ্ঞান অংশ, আলোক বিজ্ঞান অংশ। নয় কোনটি? কোয়ান্টাম বলবিজ্ঞান। কারণ কোয়ান্টাম বলবিজ্ঞানে কি হয়? অণুপরমাণুর বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমাদের উত্তর হবে কত? অংশ নয় হলো কোয়ান্টাম বলবিজ্ঞান, মানে এটা হলো কি মডার্ন ফিজিক্সের অংশ। পরবর্তী প্রশ্ন, জীববিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞানের সমন্বয়ে বিজ্ঞানের কোন শাখা গড়ে উঠেছে? জীববিজ্ঞান আর হলো পদার্থবিজ্ঞানের সমন্বয়। তার মানে জীববিজ্ঞানকে আমরা বলি কি? বায়োলজি ইংরেজিতে। আর পদার্থবিজ্ঞানকে বলি কি? ফিজিক্স। এই দুইটা মিলে কি হলো? বায়োফিজিক্স। তাহলে আমাদের উত্তর হবে কত? উত্তর হবে গ, বায়োফিজিক্স। পরবর্তী প্রশ্ন, আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি কোনটি? ক্লাসিক্যাল না, আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি কোনটি? উত্তর হবে কোয়ান্টাম বলবিজ্ঞান এবং কি আপেক্ষিক তত্ত্ব। তাহলে আমাদের উত্তর হবে কি? খ, কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব। 5 নম্বর প্রশ্ন, জ্যোতির্বিদ্যার সাথে পদার্থবিজ্ঞানের সমন্বয়ে বিজ্ঞানের কোন শাখা তৈরি হয়েছে? জ্যোতির্বিদ্যা আর একটা হলো কি ফিজিক্স বা কি পদার্থবিজ্ঞান। তার মানে এটা দাঁড়ালো কি অ্যাস্ট্রোনমি প্লাস ফিজিক্স, এই দুইটা মিলে হলো অ্যাস্ট্রোফিজিক্স।
তার মানে আমাদের উত্তর হবে কত? গ। পরবর্তী প্রশ্ন, আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাসার্ধ আনুমানিক কত? এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখে আসছি, যে 93 বিলিয়ন লাইট ইয়ার। তার মানে উত্তর হবে কত? খ। পরবর্তী প্রশ্ন, পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম প্রথম কে দিয়েছিলেন? এটা হলো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তাহলে আমাদের উত্তর হবে কি? খ। পরবর্তী প্রশ্ন, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কে? এটা যদি তোমরা মেন পেপারে দেখবে, থেলিস। আমাদের উত্তর হবে কত? ক। আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? এটা হচ্ছিল বিজ্ঞানী গ্যালিলিওকে, কারণ তিনি প্রথম দেখিয়েছিলেন যে বিজ্ঞান শুধু দার্শনিক চিন্তা ভাবনার বিষয় না, এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করার বিষয় এবং ম্যাথমেটিক্যালি দেখানোর বিষয়। কে প্রথম প্রমাণ করেন যে আলো আসলে একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ? এটা হলো কি? জেমস ম্যাক্সওয়েল। উত্তর হবে কত? ক। পরবর্তী প্রশ্ন, আলজিব্রা শব্দটি কোন মুসলিম বিজ্ঞানীর বইয়ের নাম থেকে এসেছে? এটা হলো বিজ্ঞানী আল খোয়ারিজমি। আমাদের উত্তর হবে কি? গ। পরবর্তী প্রশ্ন, লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর উপর প্লবতার সূত্র আবিষ্কার করেন কে? এটা হলো কি? বিজ্ঞানী আর্কিমিডিস। আমাদের উত্তর হবে কত? গ। পরবর্তী প্রশ্ন, বায়ুকল প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? বায়ুকল বায়ুকল ব্যবহার করেন হলো বিজ্ঞানী আল মাসুদি। উত্তর হবে আমাদের ক। পরবর্তী প্রশ্ন, আলোক বিজ্ঞানে কার অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়? এটা হচ্ছে ইবনে আল হাইয়াম। ইবনে আল হাইয়ামের অবদান কি আলোক বিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। পরবর্তী প্রশ্ন, প্রকৃতির লোডস্টোনের চৌম্বক ধর্ম প্রথম আবিষ্কার করেন কে? প্রকৃতির লোডস্টোনের চৌম্বক ধর্ম এটা আবিষ্কার করেছিলেন হলো বিজ্ঞানী শেনকুও। আমাদের উত্তর হবে কত? উত্তর হবে গ। পরবর্তী প্রশ্ন, চৌম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা করেন এবং ডি ম্যাগনেট বইটি লেখেন। এটা হলো বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট। উত্তর হবে ক। পরবর্তী প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র কে আবিষ্কার করেন? এটা হচ্ছে বিজ্ঞানী স্নেল। তাহলে আমাদের উত্তর হবে কত? ক। পরবর্তী প্রশ্ন, কে প্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রস্তাব করেন? আলোর তরঙ্গ তত্ত্ব বিজ্ঞানী হাইগেন। তার মানে আমাদের উত্তর হবে কি? গ। কে প্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রস্তাব করেন? উত্তর হলো বিজ্ঞানী হাইগেন। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কে দেখান যে বিদ্যুৎ ও চৌম্বকত্ব আসলে একই শক্তির ভিন্ন রূপ? এটা দেখান হলো বিজ্ঞানী ফ্যারাডে ও হেনরি। তাহলে আমাদের উত্তর হবে ক। পরবর্তী প্রশ্ন, বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদানের জন্য কোন বিজ্ঞানীর নামানুসারে এক শ্রেণীর মৌলিক কণার নাম দেওয়া হয়? বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদানের জন্য কোন বিজ্ঞানীর নামানুসারে? এটা হলো বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। উত্তর হবে কত? ঘ। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। এক শ্রেণীর মৌলিক কণার যে নাম দেওয়া হয়েছিল তার নাম হলো কি? বোসন কণা। পরবর্তী প্রশ্ন, কে ইলেকট্রন আবিষ্কার করেন? এটা হলো বিজ্ঞানী জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী জে জে থমসন। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে গ। পরবর্তী প্রশ্ন, এক্স রে আবিষ্কার করেন কে? এটা হলো বিজ্ঞানী রন্টজেন।
কে প্রমাণ করেন যে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ভারী নিউক্লিয়াস থাকে? নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড। উত্তর হবে কত? খ। পরবর্তী প্রশ্ন, পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? এটা হলো প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা। উত্তর হলো কত? খ। পরবর্তী প্রশ্ন, ইকুয়াল টাইমস স্কয়ার সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি তৈরি করা সম্ভব হয়েছে? একটা হলো নিউক্লিয়ার বোমা, আর একটা হলো কি বিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, মহাকর্ষ বলের ধারণাকে সাধারণ আপেক্ষিক তত্ত্বের সাহায্যে কে সম্পূর্ণ নতুন রূপ দেন? এটা হলো বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। উত্তর হবে কত আমাদের? খ। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি? উত্তর হলো 60টি। এটা আমরা প্রথম ক্লাসে দেখে আসছি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মৌলিক রাশি নয়? আমরা জানি মৌলিক রাশি 60টি। দ্বিপন তীব্রতা মৌলিক রাশি, পদার্থের পরিমাণ মৌলিক রাশি, বৈদ্যুতিক প্রবাহ মৌলিক রাশি, বেগ ভেক্টর রাশি এবং লব্ধ রাশিও বটে। কি জন্য? কারণ আমরা প্রথম ক্লাসে কি দেখছিলাম যে বেগ সমান হলো সরণ বাই সময়। যেহেতু বেগকে ভাঙলে আমরা একের অধিক রাশি পাচ্ছি, এই জন্য এটা হলো কি লব্ধ রাশি। এবং যেহেতু সরণকে সময় দিয়ে ভাগ করে আমরা বেগ পাচ্ছি, আর সরণ হলো ভেক্টর রাশি, এই কারণে বেগ হলো কি ভেক্টর রাশি। তাহলে আমাদের বেগ হলো কি কি রাশি? এটা হলো গঠনের ভিত্তিতে সেই হলো কি লব্ধ রাশি। আর দিকের ভিত্তিতে সে হলো ভেক্টর। তাহলে আমাদের এখানে বলছে নিচের কোনটি মৌলিক রাশি নয়। পরবর্তী প্রশ্ন কি, দীপন তীব্রতার এসআই একক কি? দীপন তীব্রতার এসআই হলো কি? এসআই একক ক্যান্ডেলা। তাহলে আমাদের উত্তর হবে কত? গ। পরবর্তী প্রশ্ন, গঠনগত দিক থেকে রাশিকে কয় ভাগে ভাগ করা যায়? গঠনগত, আমরা জানি গঠনগত দিক থেকে রাশিকে 2 ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের উত্তর হবে কত? 2। আচ্ছা, আমরা যদি এটাকে লিখি এখানে যে গঠনের ভিত্তিতে 2 আর দিকের ভিত্তিতেও কত? 2। গঠন হলো কি কি? গঠন হলো এটা হলো মৌলিক, দ্বিতীয়টা হলো কি লব্ধ বা যৌগিক, আর দিকের ভিত্তিতে হলো কি একটা হলো স্কেলার, আর একটা হলো কি ভেক্টর। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মান ও দিকের উপর ভিত্তি করে রাশি কয় প্রকার? আমরা এই মাত্র কিন্তু দেখে আসলাম। মান ও দিকের উপর ভিত্তি করে রাশি কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। তাহলে আমাদের উত্তর হবে কত? ক। উত্তর হবে ক। পরবর্তী প্রশ্ন, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, কি বলছে? শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা কি রাশি? শুধু মানের প্রয়োজন হলে আমরা জানি কি স্কেলার রাশি। দেখেন কি বলছে, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, উভয়েরই প্রয়োজন হয়, তাকে কি বলে? আমরা জানি মান ও দিক যখন লাগবে, মানও লাগবে সাথে দিকও লাগবে, তখন সেটা হলো কি আমাদের ভেক্টর রাশি। তাহলে আমাদের উত্তর হবে কত? খ। পরবর্তী প্রশ্ন, দূরত্ব গঠনের ভিত্তিতে কি ধরনের রাশি? গঠনের ভিত্তিতে আমরা জানি গঠনের ভিত্তিতে রাশি কি হইতে পারে? একটা হলো মৌলিক রাশি, আর একটা হলো লব্ধ বা যৌগিক রাশি। কারণ আমরা জানি যে দূরত্ব কি
দূরত্ব হলো আমরা জানি কি দৈর্ঘ্যের একটি রূপ, দৈর্ঘ্যের একটি একটি রূপ। এই কারণে গঠনের দিক থেকে এটা হলো কি, গঠনের দিক থেকে এটা হবে হলো কি মৌলিক। আর দিকের ভিত্তিতে কি হবে, স্কেলার, যেহেতু দূরত্বের কোনো কি থাকে না, নির্দিষ্ট দিক থাকে না, এখানে এটা ভেক্টর হবে না, এটা হবে কি স্কেলার। তাহলে এটা মৌলিক এবং স্কেলার। তাহলে গঠনের ভিত্তিতে কি রাশি, গঠনের ভিত্তিতে এটা মৌলিক রাশি হবে। আর আমাদের যদি বলতো দিকের ভিত্তিতে, তখন হতো কি আমাদের স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন, সরণ গঠনের ভিত্তিতে কি ধরনের রাশি? আমরা জানি সরণ দিকের ভিত্তিতে হলো কি ভেক্টর রাশি, গঠনের ভিত্তিতে কি হবে, গঠনের ভিত্তিতে এটাও মৌলিক রাশি হবে। গঠনের ভিত্তিতে এটাও কি হবে, মৌলিক। কারণ কি, কারণ সরণ হলো কি, সরণ হলো আমরা জানি নির্দিষ্ট কোনো দিকে কোনো কিছুর দৈর্ঘ্য, শুরু পয়েন্ট থেকে শেষ পয়েন্টে, সেটা হলো কি আমাদের সরণ। এই কারণে সরণ কি হবে, গঠনের ভিত্তিতে হবে মৌলিক, আর দিকের ভিত্তিতে হতো কি ভেক্টর রাশি। তাহলে আমাদের দিকের ভিত্তিতে কি রাশি হবে, সরণ মৌলিক রাশি। আশা করি এখানে কোনো সমস্যা নেই তোমাদের। পরবর্তী প্রশ্ন, আমাদের এখানে বলছে যে তাপমাত্রার এসআই একক কি? আমরা জানি কি কেলভিন। তাপমাত্রার এসআই একক হলো কি কেলভিন। আমাদের উত্তর হবে কত, গ। পরবর্তী প্রশ্ন, পদার্থের কি হলো, পদার্থের পরিমাপের একক কি? পদার্থের পরিমাপের একক হলো কি মোল। পরবর্তী প্রশ্ন, ন্যানো এর গুণিতক মান কত? এটা আমরা জানি কত, 10^9। পরবর্তী প্রশ্ন, 1 টেরাবাইট সমান কত বাইট? আমরা জানি 1 টেরাবাইট সমান 10^12 বাইট। তাহলে আমাদের উত্তর হবে কত, খ। পরবর্তী প্রশ্ন, আমাদের বলছে ফেম টু উপসর্গটির গুণক কত? এটা হলো 10^15। তাহলে আমাদের উত্তর হবে কত, গ, 10^15। পরবর্তী প্রশ্ন, একটি নিউক্লিয়াসের আকার প্রায় 1 ফেমটোমিটার, একে মিটারে প্রকাশ করলে কত হবে? আমরা একটু আগে দেখে আসলাম যে ফেমটো এর গুণিতক কি, 1 ফেমটোমিটার সমান 10^15 মিটার। তাহলে আমাদের এখানে প্রশ্ন করছে 1 ফেমটোমিটার, একে মিটারে প্রকাশ করলে কত হবে? তাহলে 10^15 মিটার। তাহলে আমাদের উত্তর কত হবে, খ। পরবর্তী প্রশ্ন, একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 5 × 10⁻³ মিটার হলে এটিকে পিকোমিটারে প্রকাশ করো। আমরা জানি কি এক পিকোমিটার সমান হলো 10⁻12 মিটার। তার মানে এটাকে যদি আমরা ঘুরে লিখি, যে এটাকে মনে করে মুছে দিই, যদি 10⁻12 মিটার সমান 1 পিকোমিটার। সুতরাং 1 মিটার সমান 1/10⁻12 পিকোমিটার। আমরা একটু উপরে নিয়ে যাই। সুতরাং 5 × 10⁻11 মিটার সমান 5 × 10⁻11 বাই কত, 10⁻12 পিকোমিটার। এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি ছোট করে। আমরা এটাকে কি লিখতে পারি, যে 5 × 10⁻11, এই 10⁻12 এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে এটার সাথে কি হবে, পাওয়ার যোগ হয়ে যাবে,
তারপর এখানে কি থাকবে 5 ইন্টু এখান থেকে 11 কাটলে থাকবে 10 এর উপরে পাওয়ার থাকবে 1 সমান সমান কি হবে 5 ইন্টু 10 সমান কত 10কে 50 পিকোমিটার। তাহলে আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে 50 পিকোমিটার। তাহলে আমাদের উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কি বলে? উত্তর হচ্ছে মাত্রা বলে। তাহলে আমাদের উত্তর হবে কত? খ। পরবর্তী প্রশ্ন, আমাদের বলছে বেগের মাত্রা কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মৌলিক রাশিগুলোর একক এবং তাদের প্রতীকগুলো। আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য, এটার একক হলো মিটার, এবং এর যে মাত্রা, এর মাত্রা হলো ক্যাপিটাল এল, এবং যে ভর, এটার একক হলো কেজি, এটার মাত্রা হলো এম, এবং যে সময় বা সেকেন্ড একক, এটার মাত্রা হলো টি। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমাদের এখানে বললো যে বেগের মাত্রা বের করতে। আমরা কি দেখলাম এখানে, যে আমাদের যে দৈর্ঘ্য আছে, যে কোনো দৈর্ঘ্য, তার মাত্রা কত হবে? তার মাত্রা হবে কত? এম। এবং যে ভর আছে তার মাত্রা হবে কত? এম। আলটিমেটলি কি হলো একক? এলটি ইনভার্স 1। তাহলে আমরা কি পেলাম? বেগের একক হলো কি? মিটার পার সেকেন্ড, আর একক হলো কি, আর মাত্রা হলো কি? এলটি ইনভার্স 1। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি উত্তর কি দাঁড়ালো? উত্তর হবে কত? ক। বেগের মাত্রা কোনটি? এলটি ইনভার্স 1। পরবর্তী প্রশ্ন, বলের মাত্রা সমীকরণ নিচের কোনটি? এটা তোমরা স্কিপ করো, যেহেতু এটা হলো তৃতীয় অধ্যায়, এটাকে তোমরা স্কিপ করো, তখন তোমরা বলের সূত্র দেখলে তারপর নিজে নিজে বের করতে পারো। তো আমরা এটা স্কিপ করে পরের প্রশ্নে যাই। এখানে আমাদের কি বলছে, যে কোনো রাশির মাত্রা বোঝাতে কোন বন্ধনী ব্যবহার করে? এটা হলো কি? তৃতীয় বন্ধনী। আমাদের উত্তর হবে কত? গ। পরবর্তী প্রশ্ন, ঘনত্বের মাত্রা সমীকরণ কি? আমরা জানি যে ঘনত্ব সমান হলো কি? কোনো কিছুর ভর বাই হলো কি? আয়তন। আর ভরের একক কি? ভরের একক হলো কেজি। আর আয়তনের একক কি হবে? মিটার কিউব। ভরের আমরা মাত্রা কি দেখলাম? ভরের মাত্রা আমরা দেখছি কি? এম, আর মিটার এল। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ালো? এম ভাগ এল 3। আলটিমেটলি এম এল আমরা উপরে নিলে পাওয়ার কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে আমাদের আলটিমেটলি মাত্রা সমীকরণ কি দাঁড়াবো? এম এল ইনভার্স 3। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে গ। তাহলে ঘনত্বের মাত্রা সমীকরণ কি? এম এল ইনভার্স 3। নেক্সট প্রশ্ন, এককের সংকেত লেখার ক্ষেত্রে নিচের কোন নিয়মটি সঠিক? একক সংকেতের নিয়মে আমরা কি দেখছিলাম, যে আমাদের যে মান থাকবে সেই মান এবং যে একক তার মধ্যে ফাঁকা থাকবে, তার মানে এটা হবে না। এবং এখানে হ্যাঁ, এটা ঠিক আছে, যে একক মান আছে, তারপরে কি এককের মাঝে ফাঁকা আছে।
এখানে দেখো কেজি সাথে আবার সাথে এস আছে, এটা হবে না, এটাও হবে না, তাহলে আমাদের উত্তর হবে কত? খ। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানীর নাম থেকে নেওয়া এককের সংকেত লেখার নিয়ম কি? এটা হচ্ছে বড় হাতের অক্ষরে লিখতে হবে, ছোট হাতের অক্ষরে লেখা যাবে না কোনো বিজ্ঞানীর নামে যখন একক হবে। কি বলছে প্রশ্নে, সংকেতগুলোর বহুবচন হয় এটি বোঝাতে নিচের কোনটি সঠিক? ও এখানে একটা মিস্টেক আছে, সেটা হলো এখানে হবে হলো বহুবচন হয় না, বহুবচন হয় না এটি বোঝাতে নিচের কোনটি সঠিক? সেটা হচ্ছে এটাও খ নাম্বার। আর আমরা যদি বাকিগুলোকে কেটে দিই, এটা ভুল, কারণ এই যে সেখানে এটাও ভুল, এটাও ভুল। এটা একটু তোমরা খেয়াল রাখবে, এখানে হচ্ছে কি না, বহুবচন হয় না সংকেত লেখার ক্ষেত্রে। ভৌত রাশি ও পরিমাপ এখানে আমাদের শেষ হলো। তোমাদের বাইরের কাজগুলো দেওয়া হলো, এগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে চিন্তা করে। তো ওই পর্যন্তই, বেস্ট অফ লাক, ট্রাই করো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আল্লাহ হাফেজ।